ঘরের আলো নিভিয়ে দিন, কানে হেডফোন লাগান আর দরজাটা ভালো করে আটকে দিন। আপনি প্রবেশ করছেন এক অজানা আর ভয়ঙ্কর জগতে। স্বাগতম। আশিক একজন চটপটে যুবক। ঢাকায় চাকরি হারিয়ে খুলনার প্রত্যন্ত গ্রামে তার পৈতৃক সাহেব বাড়িতে ফিরে আসে। বাড়িটি প্রায় ১০০ বছরের পুরনো, পলেস্তারা খসে পড়া এবং চারদিকে ঘন স্যাঁতসেঁতে গাছপালায় ঘেরা। এর অবস্থান সুন্দরবনের কোল ঘেঁষে, তাই বাতাস সবসময় আর্দ্র, নোনা এবং গভীর রহস্যে ভরা। গ্রামের মানুষ বাড়িটিকে অভিশাপযুক্ত বলে এড়িয়ে চলে। আশিকের উদ্দেশ্য বাড়িটিকে ভেঙে আধুনিক ফ্ল্যাট তৈরি করা। প্রথম দিনই পুরনো দারোয়ান করিম চাচার মুখ ফ্যাকাশে হয়ে যায় যখন আশিক তাকে বলে যে সে রাতটা এই বাড়িতে কাটাবে। বাবা, রাতে এখানে থাইকেন না, সাহেব বাড়ির মাটি ভালো না, রাতে কান্নার আওয়াজ আসে, করিম চাচা সতর্ক করেন। আশিক এসব কুসংস্কার উড়িয়ে দেয়, কিন্তু প্রথম রাতে ঘরে প্রবেশ করতে তার নাকে এক অদ্ভুত গন্ধ আসে। পচা কাদা, নোনা জল আর পুরনো রক্ত মেশানো এক অসহ্য গন্ধ। রাতে যখন সে ঘুমানোর চেষ্টা করছে তখন শুনতে পায় খুব ধীরে, খুব মৃদুভাবে কে যেন কাঠের মেঝেতে পা টেনে টেনে হাঁটছে। শব্দটা আসছে দোতলার বন্ধ ঘরটা থেকে, যেখানে বহু বছর ধরে কেউ যায় না। আশিক ভয়কে জয় করে উপরে যায়। ঘরটা তালাবন্ধ, দরজার পালিশ উঠে গেছে, শুধু একটি জায়গায় সদ্য রক্তের মতো লালচে দাগ। দ্বিতীয় দিনে আশিক তার পুরনো কাগজপত্র ঘাঁটতে গিয়ে একটি গোপন নকশা খুঁজে পায়। নকশা অনুযায়ী বাড়ির মূল কাঠামোর নিচে একটি ছোট মাটির নিচের কক্ষ বা কুঠুরি আছে, যার কোনো জানালা নেই এবং ঢোকার পথটি সিঁড়ির নিচে লুকোনো। ওই কুঠুরিতে কি আছে তা জানার কৌতূহল আশিককে পেয়ে বসে। সে একটি শাবল দিয়ে সিঁড়ির নিচের জীর্ণ কাজগুলো সরায়। সেখানে ভেজা মাটিতে ঢাকা একটি ছোট কাঠের দরজা দেখতে পায়। দরজা খোলার পরই সেই পচা নোনা জলের গন্ধ তীব্র হয়ে ওঠে। ভেতরে শুধু অন্ধকার আর শীতলতা। আলো ফেলতেই সে দেখে ঘরের এক কোণে কাদার মধ্যে অর্ধ ডুবন্ত অবস্থায় পড়ে আছে একটি জোড়া সোনার বালা। বালাগুলোয় সূক্ষ্ম কাজ করা, কিন্তু সেগুলোয় মাটি লেগে আছে। বালা দুটো তুলে নেওয়ার পর আশিক বুঝতে পারে যে সে মারাত্মক ভুল করেছে। পরের রাতে শুরু হয় আসল বিভীষিকা। এখন আশিক শুধু হাঁটার শব্দ শোনে না, সে শুনতে পায় শাঁখের বাজনার মতো তীব্র আর্তনাদ এবং সেই সঙ্গে করুণ ভয়ার্ত এক নুপুরের ধ্বনি। শব্দগুলো যেন তার কানের পর্দা ভেদ করে মস্তিষ্কের গভীরে ঢুকে যায়। ঘরের দেওয়ালে স্পষ্ট জলের দাগ দেখতে পায় আশিক, অথচ বাইরে বৃষ্টি নেই। তার বিছানার উপরে সিলিং থেকে নোনা জল চুইয়ে পড়ছে, যা সুন্দরবনের নদীর জলের মতো গন্ধযুক্ত। আশিক বুঝতে পারে যে কুঠুরিতে কোনো বস্তু নয়, একটি অতৃপ্ত আত্মাকে আটকে রাখা হয়েছিল। এক রাতে ভয়ে অস্থির হয়ে আশিক গ্রাম প্রধানের কাছে যায়। প্রবীণ প্রধান তাকে এক পুরনো লোককথা শোনান। সাহেব বাড়ির জমিদার ছিলেন লোভী। তিনি এক গরিব প্রজার বউয়ের সোনার বালা কেড়ে নিতে চেয়েছিলেন, কিন্তু ওই নারী তার বালা নদীতে বিসর্জন না দিয়ে নিজেকে ওই কুঠুরিতে বন্ধ করে অভিশাপ দিয়ে আত্মহত্যা করেন। তিনি প্রতিজ্ঞা করেছিলেন তার বালা যে স্পর্শ করবে সেই সুন্দরবনের অভিশাপ বহন করবে। আশিক এখন বালাটিকে ফেকতে পারে না, কারণ সে ইতোমধ্যেই অভিশাপের জালে জড়িয়ে গেছে। সে স্বপ্নে দেখে ওই নারী তাকে বলছে, আমি তোকে এই বাড়িতে আটকাতাম না, কিন্তু তুই আমার মুক্তি কেড়ে নিয়েছিস, এখন তুই আমার মুক্তি। ভয়ে দিশেহারা আশিক শেষ পর্যন্ত ঠিক করে সে বালাটিকে নদীতে বিসর্জন দেবে, যেমনটা সেই নারী চেয়েছিলেন। ভোর হওয়ার আগে সে বালা দুটো নিয়ে দৌড়ে নদী বা খালের দিকে ছুটতে শুরু করে, কিন্তু সাহেব বাড়ি তাকে যেতে দেয় না। করিডরে কাঠের মেঝেগুলো তার পায়ের নিচে যেন পিচ্ছিল কাদামাটিতে পরিণত হয়। সে পড়ে যায়। পিছন ফিরে দেখে দোতলার বারান্দায় দাঁড়িয়ে আছে সেই নারীর ছায়া। তার চোখে কোনো বিদ্বেষ নেই, কেবল গভীর অনন্ত পিপাসা। তার সারা শরীর থেকে সুন্দরবনের কাদার মতো নোনা জল ঝরছে। আশিক হামাগুড়ি দিয়ে নদী পর্যন্ত পৌঁছায়। তার হাত কাঁপছে। সে শেষ শক্তিতে বালা দুটো নোনা জলের স্রোতে ছুঁড়ে মারে। জোড়া বালা জলে পড়ার সাথে সাথে চারপাশ শান্ত হয়ে যায়। পচা কাদা ও নোনা জলের গন্ধ মুহূর্তেই উধাও হয়ে চারপাশটা বিশুদ্ধ ভেজা মাটির গন্ধে ভরে ওঠে। আশিক মুক্তি পায়। আশিক আর ওই বাড়িতে ফিরে যায়নি। সে ঢাকায় ফিরে একটি ছোট চাকরি নেয়। তবে আজও গভীর রাতে যখন চারপাশ শান্ত থাকে, আশিক তার কানে খুব মৃদুভাবে এক নুপুরের ধ্বনি শুনতে পায়। শব্দটা জল থেকে উঠে, যেন সুন্দরবনের নোনা স্রোত আজও তাকে খুঁজছে। গল্পটা এখানেই শেষ, কিন্তু ভয়টা থেকে যাবে। যদি এই ভয়ঙ্কর যাত্রার সঙ্গী হতে চান, তবে সাবস্ক্রাইব বাটনটি চেপে দিন। আর মনে রাখবেন, আজ রাতে খাটের নিচে উকি দেবেন না।